সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি গত পর্বে তোমাদের গণিত বইয়ের এই কাজ পর্যন্ত করছিলাম, এটা 11 পৃষ্ঠার কাজ। এখন আমি এই পর্বে তোমাদের এখান থেকে আলোচনা করব যেখানে আছে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হলে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে হবে। আমি কিন্তু গত পর্বে তোমাদের কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে হয় সেই বিষয়ে অনেক কথা, গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করেছি এবং বেশ কয়েকটি অঙ্কও করেছি। তো যারা পূর্বের পর্ব দেখোনি তারা অবশ্যই পূর্বের পর্ব দেখবে, তাহলেই আবৃত দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ এই পর্বটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো, এরপর বলা আছে যে এরপর সসীম দশমিক ভগ্নাংশের নিয়মে যোগ বা বিয়োগ করতে হবে। সসীম দশমিক ও আবৃত দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে যোগ বা বিয়োগ করতে হলে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ করার সময় প্রত্যেকটি আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে সসীম দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পরের অঙ্ক সংখ্যা ও অন্যান্য আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যা সেই সংখ্যার সমান। আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে যথানিয়মে প্রাপ্ত লসাগু এর সমান। এবং সসীম দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আবৃত অংশের জন্য প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসাতে হবে। এরপর সসীম দশমিক ভগ্নাংশের নিয়মে যোগ বা বিয়োগ করতে হবে। এভাবে প্রাপ্ত যোগফল বা বিয়োগফল প্রকৃত যোগফল বা বিয়োগফল হবে না। প্রকৃত যোগফল বা বিয়োগফল বের করতে হলে দেখতে হবে যে সদৃশকৃত দশমিক ভগ্নাংশগুলো যোগ বা বিয়োগ করলে প্রত্যেকটি সদৃশকৃত দশমিক ভগ্নাংশগুলোর আবৃত অংশের সর্ববামের অঙ্কগুলোর যোগ বা বিয়োগ হাতে যে সংখ্যাটি থাকে তা প্রাপ্ত যোগফল বা বিয়োগফলের আবৃত অংশের সর্বডানের অঙ্কের সাথে যোগ বা অঙ্ক থেকে বিয়োগ করলে প্রকৃত যোগফল বা বিয়োগফল পাওয়া যাবে। এটি নির্ণয় যোগফল বা বিয়োগফল হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু মন্তব্য দেওয়া আছে, দেখি আমরা কি মন্তব্য আসতে পারি। যে 1 নম্বরে বলছে যে আবৃত দশমিক ভগ্নাংশের যোগফল বা বিয়োগফলও আবৃত দশমিক ভগ্নাংশ হয়। এই যোগফল বা বিয়োগফলে অনাবৃত অংশ আবৃত দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে সর্বাপেক্ষা অনাবৃত অংশ বিশিষ্ট আবৃত দশমিক ভগ্নাংশটির অনাবৃত অঙ্ক সংখ্যার সমান হবে এবং আবৃত অংশ আবৃত দশমিক ভগ্নাংশগুলোর আবৃত অঙ্ক সংখ্যার লসাগু এর সমান সংখ্যক আবৃত অঙ্ক হবে। সসীম দশমিক ভগ্নাংশ থাকলে প্রত্যেকটি আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে সসীম দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পরের অঙ্ক সংখ্যা ও অন্যান্য আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যা সেই সংখ্যার সমান। এর পরবর্তী যে মন্তব্যটা আছে সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে পরিবর্তন করে ভগ্নাংশের নিয়মে যোগফল বা বিয়োগফল বের করার পর যোগফল বা বিয়োগফলকে আবার দশমিক ভগ্নাংশে পরিবর্তন করেও যোগ বা বিয়োগ করা যায়। তবে এই পদ্ধতিতে যোগ বা বিয়োগ করলে বেশি সময় লাগবে। তো উদাহরণ আমরা 10টা করব। উদাহরণ 10-এ 3টি আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে যাদেরকে আমার যোগ করতে হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে এর সমাধান দেওয়া যায় সে বিষয়ে আমরা একটু দেখে আসি। তো এখানে দেখো সমাধানে বলছে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। কিভাবে আমরা বুঝবো অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2? কারণ দেখো, অনাবৃত অঙ্ক সংখ্যা প্রথমটিতে নেই, দ্বিতীয়টিতে আছে 1টি, তৃতীয়টি আছে 2টি। যেহেতু সর্বোচ্চ আছে 2টি, তাহলে অনাবৃত অঙ্কের সংখ্যা কয়টি হবে? 2টি। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2, 2 ও 3 এর লসাগু 6।
তাহলে 2 2 এবং 3 এর লসাগু কিন্তু 6 হয়। তাহলে আমরা আগে দেখে আসি 2 2 এবং 3 কিভাবে পেল। 2 বলতে হচ্ছে এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টি? 2টি। এখানে কয়টি? 2টি। এখানে কয়টি? 3টি। তাহলে 2 2 এবং 3 এখান থেকে কিন্তু পাওয়া হয়েছে। তাহলে এই 2 2 এবং 3 এর লসাগু হবে আবৃত অংশের অঙ্ক সংখ্যা। প্রথমে 3টি আবৃত দশমিককে সদৃশ করা হয়েছে। তো দেখো 3.89 এর মাথায় পৌনঃপুনিক। আমি গত পর্বে কিন্তু সদৃশ কিভাবে করতে হয় সে বিষয়টা স্পষ্ট ধারণা দিয়েছি। তোমরা যারা গত পর্ব দেখোনি অবশ্যই গত পর্ব দেখবে। না হলে কিভাবে সদৃশ করা হয়েছে সেটা যদি না বোঝো তাহলে কিন্তু যোগ করতে তোমরা পারবে না। তো 3.89 8 এর উপর পৌনঃপুনিক 9 এর উপর পৌনঃপুনিক। তাহলে এটাকে সদৃশ করতে গেলে অনাবৃত অঙ্কের সংখ্যা কয়টি হবে? 2টি। তাহলে এখানে দেখো 2টি অঙ্ক অনাবৃত এবং আবৃত অঙ্কের সংখ্যা কয়টি হতে হবে? 6টি। তাহলে দেখো যাকে আমরা বৃদ্ধি করতে পারবো অর্থাৎ 8 9 কে কিন্তু বারবার লিখতে পারবো, তাকে দিয়ে কিন্তু আমাদের আবৃত অঙ্ক বাড়াতে হবে। অর্থাৎ সেখানে 8 9 8 9 8 9 অর্থাৎ 6টি দেওয়া হবে। এরপর দেখো পরবর্তী সংখ্যাটা কত আছে? 2.178 7 এবং 8 এর উপর পৌনঃপুনিক। এখন অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হতে হবে দুটো। তাহলে 1 এবং 7 কে অনাবৃত অঙ্কের ভিতরে ফেলে দিতে হবে এবং 8 থেকে পৌনঃপুনিক শুরু হবে। তাহলে 8 7 8 7 8 7 আমাদের বসালে 6টি আবৃত অঙ্ক আমরা পেয়ে যাচ্ছি। এরপর দেখো তৃতীয়টার ক্ষেত্রে 5.8978 এখানে 7 9 8 এর উপর পৌনঃপুনিক। আর দুটো অনাবৃত অঙ্ক আছে 8 9। তাহলে দুটো অনাবৃত অঙ্ক এখানে 8 9 পেয়ে গেলাম এবং যাকে বৃদ্ধি করা যাবে সেটা হচ্ছে 7 9 8। তাহলে 7 9 8 7 9 8 বসালে কিন্তু 6টি আবৃত অঙ্ক আমরা পেয়ে গেলাম। এখন সাধারণ নিয়মে আমরা যোগ করব। সাধারণ নিয়মে আমরা যদি যোগ করি তাহলে আমাদের যে অংশটা আসে, তো দেখো এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যোগ করলে এখানে যে অংশটা আসে তার সঙ্গে দেখো এখানে 8 যোগ 8 যোগ 7 যোগ 2 সমান 25। এখানে 2 হাতের 2 এখানে 25-এর সাথে যোগ করা হয়েছে। তো আমরা দেখো এখানে কেন 2 যোগ করা হলো? কারণ হাতে 2 থাকে। দেখো 9 আর 7 কত হয়? 16। 9 7 16 আর 8 হচ্ছে 16 আর 8 হচ্ছে 24, তাই না? 24-এর 4 এভাবে কিন্তু আমরা প্রথম যোগটা করেছি, তাই না? তোমরা ক্যালকুলেটরে এগুলো যোগ করবে, করলে দেখো যার উপর পৌনঃপুনিক অর্থাৎ দেখো 8 এর সোজা এই অঙ্ক অর্থাৎ 5 এর উপর পৌনঃপুনিক আছে, তাই না? এখানে 5 এর উপর পৌনঃপুনিক, এখানে কার উপর? 4 এর উপর পৌনঃপুনিক। এখন তার সঙ্গে আমরা 2 যোগ করব, কারণ এখানে পরবর্তী যে সংখ্যাটা আমি একটু দেখাই দিই। দেখো পরবর্তী সংখ্যাটা হলো এখানে দাগের মাধ্যমে যদি আমি দেখাতে চাই, দেখো 8 9 এরপরে দুটি সংখ্যা আমরা ইচ্ছা করে লিখবো, কারণ এই যে হাতের 2 কিভাবে বসে সেটা দেখানোর জন্য। তাহলে 8 9 তারপরে আবার 8 আমি 9 দিলাম। এরপর দেখো 8 7 দেখো 8 এখানে দেখো 7 8 তারপরে 7 তারপরে আমরা 8 7 লিখব। অর্থাৎ পরবর্তী দুটো সংখ্যা আমরা লিখব, যাদের উপর পৌনঃপুনিক আছে তাদের পরবর্তী সংখ্যা দুটোই লিখব। 7 9 8 দেখো এখানে 8 এ যে শেষ হয়েছে, তাহলে 8 এ যে শেষ হলে আবার পূর্ব থেকে আমরা কি করব? 7 9। তাহলে আমরা লিখব 8 এর পরে আছে 7 9। এইবার দেখো আমরা এখানে একটা দাগ দিয়ে রাখছি, অর্থাৎ এই অংশটুকু কিন্তু পৌনঃপুনিকের অঙ্কগুলো, অর্থাৎ আরো দুটি অঙ্ক আমরা এখানে বেশি লিখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে 3টি দাগ দেওয়া হয়েছে খাড়া দাগ, এর ডান পাশে 2টি করে আমরা অঙ্ক নিয়েছি। তো অঙ্ক নেওয়ার কারণটা হচ্ছে আমরা দেখো সর্বডানের যে সংখ্যাটা 9 7 এবং 9 এই তিনটে যদি যোগ করি 9 আর 7 হচ্ছে 16 আর 9 হচ্ছে 25, তাহলে 25-এর থাকে হচ্ছে 5। অর্থাৎ আমি তোমাদের এই যে 25 এটা কিভাবে আসলো এটা বোঝানোর জন্য এই যোগটা করছি। তো দেখো 25-এর 5 হাতে 2, 7 আর 2 9, 9 আর 8 হচ্ছে 17, 17 আর 8 হচ্ছে 25। তো দেখো এইখানে সেই 25-এর আবার কি থাকে? 5
হাতে থাকে 2, ওই যে হাতের 2 সেই 2 কিন্তু এখানে যোগ করা আছে। তো দেখো ব্র্যাকেটে যে অংশটা লেখা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখো 8 আছে, এই 8 আর এই 7 যোগ করার পরে আমাদের এই ডানের সংখ্যাগুলো যোগ করলে যে 2 হাতে ছিল সেই 2 এখানে যোগ করা হয়েছে। তো অর্থাৎ এই 3টে যোগ করার সঙ্গে আর 2 যোগ করলে হচ্ছে 25। এখানে 2 হাতের 2 এখানে 25-এর সাথে যোগ করা হয়েছে। তাহলে খাড়া দাগের বাম পাশের যে অঙ্কগুলো এগুলো যোগ করে আমরা এই অংশটুকু পেয়েছি, তার সঙ্গে যে হাতে 2 ছিল সেই 2 আমরা এখানে যোগ করলে পেলাম হচ্ছে লাস্টের সংখ্যা দুটি হচ্ছে 76। তাহলে পৌনঃপুনিকের সোজা আমরা পৌনঃপুনিক দিচ্ছি, 6-এর উপর পৌনঃপুনিক। আর এখানে দেখো এই যে 8-এর সোজা আমাদের এখানে 5 আছে, 5-এর উপর পৌনঃপুনিক অর্থাৎ এখানে পৌনঃপুনিক। তো এই এই যোগের অঙ্কগুলো আমরা অন্য আরেকটা নিয়মে করব, যেখানে দেখো এই যে ব্র্যাকেটের যে অংশগুলো এটা বোঝার জন্য আমরা অন্য নিয়মে করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে নিম্ন যোগফল 11.97576576 এখানে 5 এবং 6-এর উপর পৌনঃপুনিক, বা আমরা এভাবে লিখতে পারি 11.97576। দেখো 576 বারবার আসছে, তাই আমরা এভাবে একবারও লিখতে পারি। আবার যদি কেউ মনে করো যে না, যে যোগফলটা আসছে সেটাই লিখে দেবো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো আমরা মন্তব্য কি বলতে পারি, এই যোগফলে 57656 আবৃত অংশ। তাহলে এই যার উপরে পৌনঃপুনিক আছে এই অংশটুকু কি আবৃত অংশ, কিন্তু কেবল 576কে আবৃত অংশ করলে মানের কোনো পরিবর্তন হয় না। দ্রষ্টব্য কি, সর্বডানে যোগের ধারণা বোঝাবার জন্য এই যোগটি অন্য নিয়মে করা হলো। দেখো যে সর্বডানে যে যোগের যে ধারণাটা এখানে দেওয়া আছে ব্র্যাকেটে, এটা বোঝাবার জন্য এই ধরনের যোগটি আবার দেখো অন্য নিয়মে, অর্থাৎ এই যোগটি যা আছে এটা আমরা অন্য নিয়মে করব। সেটা হচ্ছে আমাদের দেখো করে দেওয়া আছে পরবর্তী পৃষ্ঠায়, সেটা একটু দেখে আসি। এখানে দেখো একইভাবে আমরা প্রথমে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করেছি। করার পরে আমরা দেখো সর্বডানে আমি যে খাড়া দাগ দিয়ে ওই পাশে কিন্তু তোমাদের 14 পৃষ্ঠার বইয়ের উপরে কিন্তু আমরা খাড়া দাগ দিয়ে আমি তোমাদের দেখাই দিয়েছি কোন কোন সংখ্যা আমরা আবার লিখতে পারবো। অর্থাৎ যাদের উপর পৌনঃপুনিক আছে সেই সংখ্যাগুলো আমরা বারবার লিখতে পারি, এবং খাড়া দাগ দিয়ে সেই সংখ্যাটি আরও একবার লিখবো, আর এক জোড়া সংখ্যা আমরা লিখব। তো দেখো এখানে শেষ হয়েছে 9 দিয়ে, তাই না? এখানে 9 দিয়ে শেষ হয়েছে, তাহলে তার পরবর্তী সংখ্যা দুটো হচ্ছে আবার 8 9 হবে। এরপর দেখো 7 এবং 8-এর উপর পৌনঃপুনিক, এখানে 7 দিয়ে শেষ হয়েছে, তাহলে 7-এর পরে আমরা কোথায় যাব? 8-এ যাব। আবার 8-এর পরে কোথায় যাব? 7। তাহলে 7-এর পরে 8, 8-এর পরে 7, এইভাবে কিন্তু আমাদের পৌনঃপুনিক সংখ্যা দুটো বারবার আসবে। তাহলে 8 7, 7-এ শেষ হয়েছে, তাহলে তার পরবর্তী সংখ্যা কত? 8। তারপরে আবার পূর্বে 7-এ চলে আসবো। তাই 8 7 হচ্ছে আমরা বাকি দুটি অঙ্ক নিলাম। তো দেখো এর ক্ষেত্রে আমরা কোন সংখ্যা দুটিকে নেব? 7 9 8, 7 9 8, 7 9 8, এভাবে কিন্তু আমাদের পর্যায়ক্রমে যাবে। তাহলে দেখো 7 9 8, 7 9 8, তাহলে এরপরে কি হবে? 7 9, তাই তো? পরবর্তী দুটি সংখ্যা আমরা নিলাম। তো খাড়া দাগ দেওয়া আছে ঠিক যোগফলের এখানেও আমরা একটা খাড়া দাগ দেব। এইখানে এই 9 7 এবং 9কে যোগ করলে 25 হয়, 25-এর 5 হাতে 2, সেই 2 7-এর সঙ্গে যোগ করব, 7 আর 2 9, 9 আর 8 হচ্ছে 17, 17 আর 8 হচ্ছে 25, 25-এর 5 হাতে 2, সেই 2 এর সঙ্গে যোগ করব, 8 আর 2 10, 17, 17 আর 9 26, তাই না? 26-এ 6, অর্থাৎ এভাবে কিন্তু আমরা ক্যালকুলেটরে বাকি অঙ্কগুলো সংখ্যাগুলো যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো। এবার পৌনঃপুনিক চিহ্নটা দেব কোন সোজা? দেখো এখানে যে সোজা আছে, অর্থাৎ দেখো 8-এর সোজা আছে এখানে 5, তাহলে সংখ্যার সোজা এখানে 5 অঙ্কের 5-এর উপর দিয়ে পৌনঃপুনিক, আর লাস্টে অর্থাৎ আমাদের মাঝের যে পৌনঃপুনিক অংশটা এটা আমাদের কয়টা হতে হবে? 6টা আবৃত অংশ হতে হবে। তাহলে এখানে আবৃত অংশ শেষ হওয়ার পর আরও অঙ্ক পর্যন্ত সংখ্যাকে বাড়ানো হয়েছে, সেই কথাই বলা হয়েছে যে আবৃত অংশ সম্পন্ন হওয়ার পরেও কি বলা হয়েছে? আরও অঙ্ক পর্যন্ত আরও সংখ্যাকে বাড়ানো হয়েছে। অতিরিক্ত
অঙ্কগুলোকে একটা খাড়া রেখা দ্বারা আলাদা করে দেওয়া হয়েছে, এরপর যোগ করা হয়েছে খাড়া রেখার ডানের অঙ্কের যোগফল থেকে। এখানে যে যোগফল খাড়া দাগের ডানে যোগফল থেকে হাতে কিন্তু 2 ছিল, সে হাতের 2 এসে খাড়া রেখার বামের অঙ্কের সাথে যোগ হয়েছে, অর্থাৎ এখানে বামের অঙ্ক যে 8 ছিল সেই 8-এর সাথে যোগ হয়ে আমরা পরবর্তীতে সাধারণ নিয়মে যোগ করেছি। তাহলে খাড়া রেখার ডানের অঙ্কটি আর পৌনঃপুনিক বিন্দু শুরু হওয়ার অঙ্কটি একই। দেখো এখানে বলছে খাড়া রেখার ডানের অঙ্কটি আর পৌনঃপুনিক শুরু হওয়ার অঙ্কটি একই। দেখো খাড়া রেখার ডানের অঙ্কটি কত, এখানে দেখো প্রথমটা দেখে 8 আছে, তাহলে পৌনঃপুনিক শুরুর অঙ্কটা কত 8, দেখছো 8-এর সঙ্গে এখানে 8 মিল। আবার দেখো ডানের অঙ্কটা কত 8, তাই না? ঠিক একইভাবে এখানে পৌনঃপুনিক শুরু হচ্ছে 7, সেই কথাটাই বলা হয়েছে। তাই দুইটির যোগফল 1। এরপর দেখো উদাহরণ 1টা আমরা একটু দেখে আসি। উদাহরণ 1-এ বলা আছে এই 3টি আবৃত দশমিক ভগ্নাংশকে যোগ করতে বলা হয়েছে। তো প্রথম নিয়ম হচ্ছে আমাদের আবৃতকে সদৃশ করা। তো দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে অনাবৃত অংশ হবে 3 অঙ্কের। কিভাবে অনাবৃত অংশ 3 অঙ্কের? দেখো এখানে দেখো অনাবৃত অংশ এখানে কয়টি আছে? 1টি। এখানে আছে কয়টি? 3টি। আর এখানে নেই, তাহলে সর্বোচ্চ সংখ্যা কয়টি? 3টি, এজন্য অনাবৃত অংশ হবে 3টি। এবার আবৃত অংশ হবে পৌনঃপুনিক আছে এরকম সংখ্যাগুলোর লসাগু। তাহলে এখানে দেখো 3টি অঙ্কের উপর পৌনঃপুনিক, এখানে কয়টি অঙ্কের উপর পৌনঃপুনিক? 2টি, এখানে কিন্তু নেই। তাহলে 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6, তাহলে আবৃত অঙ্কের সংখ্যা হবে 6 অঙ্কের। এবার দশমিক ভগ্নাংশগুলোকে যোগ করা হবে। তো এভাবে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে আমরা সদৃশে রূপান্তরিত করেছি, তাই না? সদৃশে রূপান্তরিত করার ফলে দেখো এরপর আমরা কি করব? যোগ করব, অর্থাৎ খাড়া দাগ দিব, তাই না? খাড়া দাগ দিয়ে কি করব? 7-এ দেখো শেষ, এখানে 7 1, তারপরে আমরা কি লিখবো? আবার 1 7 লিখবো। তাহলে যেহেতু 7-এ শেষ, তাহলে পরবর্তীটা কি লিখবো? 1 লিখবো, 1 7। এরপরে দেখো এটার ক্ষেত্রে যেহেতু আবৃত অংশ নেই, তাহলে আমরা এখানে 2টো শূন্য দেব। আবার এইখানে দেখো 4 7, অর্থাৎ 4 7 8, 8-এ যে শেষ, তাহলে আবার কোথায় যাবে? 4-এ যাবে। তাহলে 4 7, এখানে 7-এ যে শেষ, তাহলে হবে 8, তারপরে আসছে 4, তাহলে 84, এখানে 2টো শূন্য, এখানে 1 7। ঠিক একইভাবে এইখানে আমরা একটা খাড়া দাগ দেব, দিলে এই 7 আর 4 যোগ করলে কত হয়? 11, 11-র 1 হাতে কত? 1, 1 আর 1 2, 8 আর 2 10, 10-এর 0। এবার এই খাড়া দাগের ডানে এই সংখ্যাটা থেকে যাবে, আর হাতে কত থাকছিল? 1, সেই 1 এই 7-এর সঙ্গে যোগ হবে। 7 আর 1 8, 8 আর 7 15-র 5, অর্থাৎ এই যে যোগ হাতে 1 সেটা কিন্তু এখানে যোগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখো এখানে 8 0 1 আর হাতের 1, এটা হচ্ছে হাতের 1। এই পাশে যে 7 আর 4 11, 11-র 1 বসাইছিলাম, হাতে 1 ছিল, সেই হাতের 1 হচ্ছে এটা, তাহলে সমান হচ্ছে 10। এখানে 1 হাতের 1 হচ্ছে 10-এর 1 যোগ হয়েছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যোগগুলো বুঝতে পারছো। এইবার দেখো আমাদের একটা কাজ আছে, এই কাজটা করার মাধ্যমে আমরা যোগের সমাধান পুরোপুরি ক্লিয়ার করব। তো আশা করি এই কাজটা তোমরা মনোযোগের সাথে দেখবে। তো দেখো প্রথমে বলছে এটার সঙ্গে এটাকে যোগ করা। তাহলে প্রথমে আমাদের কাজটা হচ্ছে সংখ্যাগুলিকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। তো দেখো আমরা প্রথম কাজটি করব, ক নাম্বারের কাজটি। তো প্রথম কাজটিতে আমরা কি করব? সংখ্যাটাকে আমরা বসাবো, একটি সংখ্যা বসালাম এবং আর যে সংখ্যাটি আছে সেটাকে বসাবো 5.1278। এখন দেখো এখানে পৌনঃপুনিক আছে 7 এবং 8-এর উপরে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরাই বলো, এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা কয়টি? 1টি। এখানে কয়টি? 2টি। তাহলে অনাবৃত অঙ্কের সংখ্যা কয়টি হবে? 2টি হবে।
এবার দেখো আবৃত অঙ্কের সংখ্যা কয়টি হবে? এখানে দেখো 2টি আছে, এখানে কয়টি? 3টি। তাহলে 3 আর 2 এর লসাগু হবে 6। তাহলে আবৃত অঙ্ক সংখ্যা হবে 6টি, অনাবৃত হবে 2টি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে সদৃশ করে ফেলি। এখানে প্রথমে সংখ্যাটা আমরা বসায় ফেলবো, দশমিক দিয়ে পৌনপুনিক বাদের সংখ্যাটা আগে বসায় ফেলবো। তাহলে অনাবৃত কয়টা হবে? 2টি। তাহলে এই দুটো বাদ দিলাম। তাহলে এইখান থেকে পৌনপুনিক শুরু। এবার দেখো কাকে আমরা বারবার লিখতে পারবো? 9-7কে। তো দেখো 9-7 আছে, তাহলে আমার আবৃত কয়টা নিতে হবে? 6টা। তাহলে একটার উপর পৌনপুনিক দিয়েছি, আর কয়টা লাগবে? 5টা। তাহলে 9-7, তারপর আমরা কি লিখবো? 9-7, তারপর লিখবো 9-7। দেখো কয়টা হয়েছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা এবং আরও একটা 9-7। তারপরে কি আসবে? 9। এই আমাদের হয়ে গেল। এটা হচ্ছে আমরা সদৃশ করলাম। এরপরে আমরা কি করব? দেখো এইটাকেও আমরা সদৃশ করব। তাহলে প্রথমে আমরা সংখ্যাটাকে বসালাম 5.12768। এখন দেখো অনাবৃত কয়টা হবে? 2টি হবে। তাহলে দেখো এখানে 2টি বাদ দিয়ে এখান থেকে পৌনপুনিক শুরু হবে। তাহলে কাকে আমরা বারবার বৃদ্ধি করতে পারবো? 768কে। তাহলে 768, তারপরে হবে 7 আবার 6-8। এই হচ্ছে আমাদের সদৃশ হয়ে গেল। এইবার আমাদের যোগের পালা। তো যোগ করতে গেলে আমরা জানি যে এর ডান সাইডে একটা খাড়া দাগ দিতে হবে এবং 2টি অঙ্ক আমরা বেশি লিখব। তো আমি এখানে যেহেতু ধরবে না, তাই আমি এখানে একটু আলাদা করে লিখছি এটাকে। মনে করো 2.097, 7-এর উপর পৌনপুনিক, তারপর আছে 9-7 এ আছে প্রথমটা লিখলাম। এবার দ্বিতীয়টা এটা লিখব 5.127, 7-এর উপর পৌনপুনিক, তারপর আছে 6.8, 8-এর উপর পৌনপুনিক। এইবার আমাদের যেটা বিষয়, যোগ করার ক্ষেত্রে আমরা এবার দাগ দিলাম এবং 2টি খাড়া দাগ ডান পাশে দিব। 2টি অঙ্ক বেশি লিখব। সেই 2টি অঙ্ক কোন দুটোকে বেশি লিখব? যে দুটোর উপর পৌনপুনিক আছে সেই দুটি সংখ্যাকে। তাহলে দেখো 7-9, 9-এ গিয়ে শেষ হয়ে গেছে, 9-এ গিয়ে শেষ হয়ে গেছে। তাহলে পরবর্তী অঙ্ক কোনটা? 7। তার পরবর্তী অঙ্ক কোনটা? 9। তাহলে 7-9কে আমরা লিখলাম। এবার দেখো দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রে কাকে আমরা বেশি লিখতে পারবো? 7-6-8। তো 8-এ গিয়ে শেষ হয়েছে, তাহলে পরবর্তী সংখ্যা দুটো কী হবে? 8-এ গিয়ে শেষ হলে আবার 7-6। এইবার আমরা যোগ করব। দেখো 9 আর 6, 15-র কত? 5, হাতে 1, 7 আর 7, 14 আর 1, 15-র 5, হাতে 1। এই খাড়া দাগ আবার সোজা দেব। হাতে যে 1, এই 1 8-এর সঙ্গে যোগ হবে। 8 আর 1 9, 9 আর 9 18-র 8, হাতে 1, 6 আর 1 7, 7 আর 7 14-র 4, হাতে 1, 7 আর 1 8, 8 আর 9 17-7, হাতে 1, 8 আর 1 9, 9 আর 7 16, 6, হাতে 1, 6 আর 1 7, 9 আর 7 16, 6, হাতে 1, 7 আর 1 8, 8 আর 7 15-র 5, হাতে 1, 2 আর 1 3, 9 আর 3 12, 2, হাতে 1, 1 আর 1 2, 2-এর সঙ্গে 0 যোগ করলে 2 বসে যায়। এই দশমিক বসালাম। 5 আর 2 7। এবার পৌনপুনিক হবে, দেখো 7-এর সোজা এই 5-এর উপর পৌনপুনিক হবে আর এখানে 8-এর উপর পৌনপুনিক হবে। এটা আছে আমাদের নির্ণেয় যোগফল, ক নম্বরের উত্তর। এরপরে আমরা খ নম্বর অঙ্কটা করতে হবে। খ নম্বর অঙ্কে দেখো 3টি সংখ্যা আছে, 3টি সংখ্যাকে আমরা যোগ করব। তো তার আগে এই সংখ্যা 3টিকে কি করতে হবে? সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমি সংখ্যা 3টি বসিয়ে আগে বসাতে হবে সংখ্যা 3টিকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে অঙ্ক 3টিকে বসিয়েছি এবং একে আমরা সদৃশ করব। তো সদৃশ করতে গেলে আমাদের প্রথমে দেখো অনাবৃত অঙ্কের সংখ্যা এখানে কয়টি আছে? 2টি।
এখানে কয়টি? 2টি। এখানে কয়টি? 3টি আছে। তাহলে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে 3টি। এবার দেখো আবৃত অঙ্কের সংখ্যা এখানে 1টি, এখানে 3টি, এখানে 2টি। তাহলে 1, 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6। তাহলে আবৃত অঙ্ক সংখ্যা কয়টা হবে? 6টি। এবার নিয়ম অনুযায়ী আমরা প্রথমে বসাবো পৌনঃপুনিক বাদে সংখ্যাটা আগে পুরো বসিয়ে দেব। এবার দেখো আমাদের কয়টি রাখতে হবে অনাবৃত? 3টি। দেখো 3টি রাখলাম। এরপরে কাকে আমরা বারবার বৃদ্ধি করতে পারবো? 5কে। তাহলে 3টি রাখার পরে যে 5টা দেব সেখান থেকে পৌনঃপুনিক শুরু হবে এবং কয়টি অঙ্ক পর্যন্ত রাখবো? 6টি অঙ্ক পর্যন্ত। তাহলে 5 হচ্ছে একটা, এই 2, 3, 4, 5, এই 6। এই হচ্ছে আমাদের প্রথম সংখ্যাটিকে আবৃত এবং অনাবৃত অঙ্কের সংখ্যা দিয়ে সমান করা হলো। এবার দেখো দ্বিতীয় অঙ্কটিতে আসি। দ্বিতীয় অঙ্কটিতে আমরা ঠিক একইভাবে 0.157 অর্থাৎ পৌনঃপুনিক বাদে অঙ্কগুলোকে আগে বসায় নিলাম। অনাবৃত হতে হবে কয়টি? 3টি। 1, 2, 3। এবার এই 7-এর উপর পৌনঃপুনিক। আবৃত হতে হবে কয়টি? 6টি। তাহলে 7 থেকে শুরু, তারপরে 6, 7-এর পরে 6, 6-এর পরে আবার কোথায় যাব আমরা? 5-এ যাব। তাহলে 6-এর পরে 5, তারপর 7, তারপর 6, তারপর আবার 5। তাহলে 5-এর উপর পৌনঃপুনিক। তাহলে 6টি আবৃত হলো, 3টি অনাবৃত হলো। এবার দেখো এই অঙ্কটায় চলে আসি। আমরা পৌনঃপুনিক বাদে অঙ্কটা বসাবো 8.5, 6, 7, 8। এখন দেখো অনাবৃত হতে হবে কয়টি? 3টি। তাহলে 3টি বাদ গেল। এবার এই 7-এর উপর পৌনঃপুনিক। আবৃত হতে হবে কয়টি? 6টি। তাহলে 7 দিয়ে শুরু, তারপর হচ্ছে 8, তারপর আবার আমরা কোথায় লিখবো? 7 লিখবো আবার, কারণ এই দুটোই পৌনঃপুনিক। 7-এর পরে 8, তাহলে 8-এর পরে কি হবে? 7, তারপর হবে 8, এবার হবে 7, তারপর হবে 8। এই হচ্ছে পৌনঃপুনিক দিলাম। 7-এর উপর পৌনঃপুনিক, 8-এর উপর পৌনঃপুনিক। তাহলে এটা আবৃত অংশ, এটা হচ্ছে অনাবৃত অংশ। এটার ক্ষেত্রে এটা হচ্ছে অনাবৃত অংশ, এটুকু হচ্ছে আবৃত। এটা হচ্ছে অনাবৃত, এটুকু হচ্ছে আবৃত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিলাম। এইবার আমাদের যোগের পালা। এবং আমরা একটা নিচে দাগ দিব এবং ডান সাইডে খাড়া দাগ দিব 3টি এবং 2টি অঙ্ক ডানে লিখব অতিরিক্ত। কোন 2টি অঙ্ক? যে 2টি অঙ্ক উপর পৌনঃপুনিক আছে বা যাদের উপর পৌনঃপুনিক আছে সেই সংখ্যাগুলোকে আমরা 2 বার লিখব। দেখো 5 2 বার লিখলাম, তো এখানে পৌনঃপুনিক দেওয়া যাবে না, দুটো 5 লিখলাম। এরপর দেখো 5, 7, 6 এর সংখ্যা থেকে আমাদের দুটোকে ডানে লিখতে হবে। তো দেখো কোথায় গিয়ে শেষ হয়েছে? 5-এ। তাহলে তার 5-এর পরবর্তী সংখ্যা কোন দুটো? 7, 6। তাহলে 7, 6কে আমরা লিখব। এরপর দেখো এখানে লিখতে হবে 7, 8। কোথায় যে শেষ হয়েছে? 8-এ যায়। তাহলে 8-এর পরবর্তী সংখ্যা কোথায় হবে? 7-এ হবে আবার পূর্বে। তারপরে কোনটা হবে? 8। অর্থাৎ আমার এই পাশে 2টি সংখ্যা লিখতে হবে, সেই 2টি সংখ্যা যাদের উপর পৌনঃপুনিক থাকতে হবে। যাই হোক, এইবার আমরা এই দাগটা এখানেও আমরা দিব, খাড়া দাগটা। এবার দেখো এই অংশটা অর্থাৎ খাড়া দাগের ডানের অংশটুকু আমরা যোগ করবো আগে। 8 আর 6 কত? 14। 14 আর 5 19। 19-এর 9 হাতে কত? 1। 7 আর 1 8, 8 আর 7 15, 15 আর 5 20, 0 হাতে কত? 2। ওই 2 এখানে যোগ হবে। 8 আর 2 10, 10 5 15, 15 আর 5 20, 20-র 0 হাতে 2। 7 আর 2 9, 9 আর 6 15 আর 5 20, 0 হাতে 2। 8 আর 2 10, 10 আর 7 17, 17 আর 5 হচ্ছে 22, 22-এর 2 হাতে 2। 7 আর 2 9, 9 আর 5 14, 14 আর 5 19, 19-এর 9 হাতে 1। 8 আর 1 9, 9 আর 6 15, 15 আর 5 20, 0 হাতে হচ্ছে 2। 7 আর 2 9,
9 আর 7 16 আর 5 হচ্ছে 21, 21-এর 1 হাতে 2, 6 আর 2 8, 8 5 13, 13 আর 5 18, 18-র 8 হাতে হচ্ছে 1, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 4 11, 11-র 1 হাতে 1, 3 আর 1 4, 4 আর 3 7। এবার দেখো হাতে কিন্তু কিছু থাকছে না, এই দশমিক হলো। এবার 8 আর 1 9। এবার দেখো পৌনঃপুনিক চিহ্ন আমরা খেয়াল করব যে সোজা পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে ঠিক সেই সোজা পৌনঃপুনিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ 1-এর উপর পৌনঃপুনিক হবে আর এপাশে 0-এর উপর পৌনঃপুনিক চিহ্ন হবে। তাহলে এটা হচ্ছে আমাদের যোগফল নির্ণয় হয়ে গেল। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আর এই দুটি কাজের মাধ্যমেই আমি এ পর্বের সমাপ্তি ঘটাচ্ছি। আশা করি এই দুটি কাজের মাধ্যমে তোমরা কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করতে হয় সেটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো পরবর্তী পর্বের দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে এই পর্বটির বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আমরা উদাহরণ 12 থেকে শুরু করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো।